আজকের ক্লাসে আমরা শিখব দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এর আগে আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের নিয়ম দেখেছি। যে নিয়মে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা হয় সেই একই নিয়মে দশমিক থেকে অক্টাল সংখ্যাতেও রূপান্তর করা হয়। এই দুই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে শুধু তাদের বেস বা ভিত্তি। যেমন দেখো, আমরা যদি একটি দশমিক সংখ্যা লিখি বেস 10, তাহলে এটা হচ্ছে 85। এখন আমরা চাচ্ছি এই দশমিকের এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে। এই ক্ষেত্রে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে কাজ করব, এই পূর্ণ সংখ্যাকে আমরা অক্টালের বেস 8 দ্বারা ভাগ করব। তাহলে অক্টালের বেস 8 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে 8 দশে 80, ভাগশেষ 5। অর্থাৎ আমরা নিচে লিখবো ভাগফল আর পাশে লিখবো ভাগশেষ। এবার আমরা এই ভাগফলকে পুনরায় আবার বেস 8 দ্বারা ভাগ করব। তাহলে 10 কে ভাগ করলে 8 কে 8, ভাগশেষ 2। এখন এই 1 কে পুনরায় আবার আমরা 8 দ্বারা ভাগ করব। 1 কে যদি 8 দ্বারা ভাগ করা হয়, 1 এর মধ্যে 8 যাবে না, তাহলে 8 শূন্যে 0, ভাগশেষ। তাহলে ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে। তাহলে এইভাবে আমরা ভাগটা কন্টিনিউ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত এই ভাগফল 0 না হবে। ভাগফল 0 হয়ে যাওয়ার পর আমরা এই নিচের অঙ্কের পাশে লিখবো হচ্ছে MSD, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এবং এই উপরের অঙ্কটির পাশে লিখবো LSD বা লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। অর্থাৎ এই ক্ষেত্রে 1 এর গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি আর 5 এর গুরুত্ব হচ্ছে সবচেয়ে কম। আর আমরা যখন এই দশমিকের এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় লিখবো, তখন সর্বোচ্চ গুরুত্বের অঙ্কটি লিখবো আগে, তারপর লিখবো হচ্ছে 2, তারপর লিখবো হচ্ছে 5, আর বেস দেবো আমরা। তার মানে সিরিয়াল হবে নিচ থেকে উপরের দিকে। এইভাবে আমরা দশমিকের যে কোনো পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কাজ করেছি? দশমিকের সংখ্যাটিকে অক্টালের বেস 8 দ্বারা ভাগ করেছি। ভাগ করে নিচে লিখেছি ভাগফল আর পাশে লিখেছি ভাগশেষ। এরপর পুনরায় আমরা ভাগফলকে আবার বেস 8 দ্বারা ভাগ করেছি, নিচে লিখেছি ভাগফল আর পাশে লিখছি ভাগশেষ। এভাবে আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে। আর 0 হয়ে যাওয়ার পর এই নিচেরটার পাশে লিখবো MSD, অর্থাৎ এর গুরুত্ব সবচেয়ে বেশি আর এর গুরুত্ব সবচেয়ে কম, অর্থাৎ সিরিয়ালটা হবে নিচ থেকে উপরের দিকে। এইভাবে আমরা দশমিকের যে কোনো পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারব। এটিকে পাশে রেখে দিলাম। এখন এরকম আরো একটি উদাহরণ যদি আমরা দেখি, $90.65। এই ক্ষেত্রে দেখো সংখ্যাটি হচ্ছে পূর্ণাংশ আছে, ভগ্নাংশ আছে, অর্থাৎ ভগ্নাংশযুক্ত সংখ্যা। এরকম সংখ্যা হলে আমরা এই কাজটাকে 2 ভাগে করব। প্রথম অংশে লিখবো হচ্ছে পূর্ণ অংশ, আরেক পাশে লিখবো আমরা ভগ্নাংশ। এখন এই পূর্ণ অংশ যেটা আছে, এই পূর্ণ অংশকে আগের নিয়মেই বেস 8 দ্বারা ভাগ করব। তাহলে 8 11 88, ভাগশেষ 2। এই 11 কে আবার আমরা 8 দ্বারা ভাগ করব। আমরা পূর্ণ অংশকে ততক্ষণ পর্যন্ত ভাগটা করব যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে। তাহলে 8 কে 8 একবার, ভাগশেষ থাকবে 3। এরপর এই 1 কে আবার 8 দ্বারা ভাগ করব। 8 শূন্যে 0, একটু আগে আমরা দেখছি, আর ভাগশেষ হবে 1। এবং এর পাশে লিখবো হচ্ছে MSD আর এর পাশে লিখবো হচ্ছে LSD। তার মানে সিরিয়াল হবে নিচ থেকে উপরের দিকে। এ হচ্ছে আমাদের পূর্ণ অংশ। আর অর্থাৎ পূর্ণ অংশের যদি আমরা এই যে 90 এই দশমিক সংখ্যাটির অক্টাল সংখ্যা লিখি, তাহলে হবে 1 3 2। তাহলে এটাই হয়ে যাবে পূর্ণ অংশের অক্টাল সংখ্যা। কিন্তু আমাদের সংখ্যাটি তো ভগ্নাংশযুক্ত, আমরা পূর্ণ অংশের হিসাব করে ফেলেছি। এখন আমরা করবো হচ্ছে ভগ্নাংশের হিসাব। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যদি দেখি 0.65। এখন এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে কাজ করব, ভগ্নাংশকে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা আমরা কি করব? গুণ করব। এখন দেখো, আমরা যদি প্রথমে 0.65 কে 8 দ্বারা গুণ করি, তাহলে হবে 5.2। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো 5.2, তাহলে এই যে দাগটি আছে, এই দাগের বাম পাশে আমরা লিখবো হচ্ছে পূর্ণ অংশ আর ডান পাশে লিখবো হচ্ছে ভগ্নাংশ। এরপর পুনরায় আমরা এই ভগ্নাংশকে আবার বেস 8 দ্বারা গুণ করব। এই 5 কে না, শুধুমাত্র 0.2 কে। অর্থাৎ আমরা
শুধুমাত্র গুণ করে যাব কাকে? ভগ্নাংশকে, পূর্ণ অংশকে না। এবং এই ভগ্নাংশকে কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত এই ভগ্নাংশ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা যদি 0.2 কে 8 দ্বারা গুণ করি তাহলে হবে 1.6। তাহলে সে লিখবো 1.6। এরপর আমরা এই ভগ্নাংশকে পুনরায় 8 দ্বারা গুণ করব। তার মানে আমরা 0.6 কে গুণ করবো হচ্ছে 8 দ্বারা, তাহলে হবে 4.8। এইভাবে আমরা গুণটা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই ভগ্নাংশ শূন্য না হয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাবে এই গুণটা তুমি যদি আজীবনও করতে থাকো তাহলে এই ভগ্নাংশ শূন্য হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা 3 থেকে 4 বার গুণটা করবো, সর্বোচ্চ 4 বার, 3 বার করলেও চলবে। তাহলে 3 থেকে 4 বার করার পর আমরা এই নিচের যে অঙ্কটি থাকবে তার পাশে লিখবো হচ্ছে LSD, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আগে নিচেরটা ছিল মোস্ট, এখন নিচেরটা হচ্ছে লিস্ট। আর এই ক্ষেত্রে উপরেরটা হয়ে যাবে MSD, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। অর্থাৎ এই ক্ষেত্রে সিরিয়াল হবে উপর হতে নিচের দিকে, অর্থাৎ 0.65। এই দশমিক সংখ্যাটুকুর অক্টাল সংখ্যা হবে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ 5.514। তাহলে দেখো আমরা এই পাশে করেছিলাম পূর্ণ অংশ আর এই পাশে করেছি ভগ্নাংশ। এখন সম্পূর্ণ সংখ্যাটিকে যদি আমরা একসাথে লিখি তাহলে সম্পূর্ণ সংখ্যাটি একসাথে লিখলে হবে 90.65। এই দশমিক সংখ্যাটিকে আমরা যদি অক্টালে লিখি তাহলে হবে 132.514। তাহলে এটাই হয়ে গেল এই দশমিক সংখ্যাটির অক্টাল সংখ্যা। এভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারবো, এটা হোক পূর্ণ সংখ্যা হোক ভগ্নাংশযুক্ত সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। 90.65। এখন আমরা চাচ্ছি দশমিকের এই সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে। তাহলে এই ক্ষেত্রে দেখো পূর্ণ অংশ আছে, ভগ্নাংশ আছে। তাহলে আমরা এক কাজ করবো, প্রথমে লিখবো হচ্ছে পূর্ণ অংশ ওই আগেরটার মতোই, আরেক পাশে লিখবো হচ্ছে ভগ্নাংশ। এখন দেখো আমরা এই যে পূর্ণ অংশ আছে, এই পূর্ণ অংশকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 16। এই 16 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। ভাগ করে নিচে লিখবো ভাগফল আর পাশে লিখবো হচ্ছে ভাগ শেষ। 5 16 80, 6 16 96। তাহলে কতবার যাবে? 5 বার। তাহলে ভাগফল হচ্ছে 5, 5 16 80, ভাগ শেষ কত? 10। এই ক্ষেত্রে দেখো হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা রূপান্তর করছি, আর হেক্সাডেসিমালে 10 লেখা হয় কি দ্বারা? এ দ্বারা। তাহলে আমরা এখানে 10 না লিখে কি লিখবো? এ লিখবো, কারণ হেক্সাডেসিমালে 10 লেখা হয় কি দ্বারা? এ দ্বারা। এরপর এই 5কে আবার আমরা 16 দ্বারা ভাগ করবো, ওই আগের মতোই। আমরা ততক্ষণ পর্যন্ত ভাগটা করব যতক্ষণ পর্যন্ত এই ভাগফল শূন্য না হবে। এখন দেখো 5-এর মাঝে 16 যাবে না, তাহলে 0, ভাগশেষ থাকবে কত? 5। তাহলে এই যে 0 হয়ে গেছে। তাহলে আমরা নিচেটার পাশে লিখবো হচ্ছে MSD আর উপরেটার পাশে লিখবো হচ্ছে LSD। অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক আর এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে সিরিয়ালটা হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে আমরা যদি এই 90 দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা লিখি তাহলে এই 90 দশমিকের হেক্সাডেসিমাল সংখ্যা হবে 5A, বেস হবে 16। তাহলে আমরা পূর্ণ অংশকে দশমিক থেকে হেক্সাডেসিমাল করে ফেলেছি। এখন আমরা ভগ্নাংশকে করব। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে সংখ্যাটি কত আছে? 0.65। অক্টালের বেলা এটাকে আমরা 8 দ্বারা গুণ করেছিলাম, এখন আমরা গুণ করব হচ্ছে 16 দ্বারা। 16 দ্বারা গুণ করে এই যে দাগ টানবো, দাগ টেনে দাগের বাম পাশে রাখবো পূর্ণ অংশ আর ডান পাশে রাখবো হচ্ছে ভগ্নাংশ। এই ক্ষেত্রে গুণটা করার সময় যে প্রথমে 6 দ্বারা গুণ করে গুণফল না হবো তারপরে 1 দ্বারা, এভাবে না, আমরা এক কাজ করব, আমরা গুণটা সরাসরি ক্যালকুলেটরে করব। তাহলে 0.65, এই 0.65কে আমরা গুণ করবো কত দ্বারা? 16 দ্বারা। তাহলে 16 দ্বারা গুণ করলে 10.4। তাহলে এই পাশে লিখবো পূর্ণ অংশ আর ওই পাশে লিখবো হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, আমরা 10.4 লিখলাম, তারপর বলতেছি। এরপর দেখো এই পুনরায় আবার আমরা এই ভগ্নাংশের অংশটাকে আবার 16 দ্বারা গুণ করব। গুণ করে
নিচে লিখবো এই যে দাগের বাম পাশে রাখবো পূর্ণাংশ আর ডান পাশে রাখবো হচ্ছে ভগ্নাংশ। তাহলে দেখো আমরা যদি 0.4 কে 16 দ্বারা গুণ করি তাহলে হবে কত? 6.4। তাহলে এই পাশে লিখবো 6.4। এরপর এই 4 কে আবার আমরা গুণ করব, তাহলে এই ক্ষেত্রে আবার হবে 6.4। তাহলে এটা বারবার কি চলতেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি গুণটা কতবার করব? 3 থেকে 4 বার। আমরা 3 বার গুণ করে ফেলেছি। তাহলে এখন আমরা এই যে উপরের অঙ্কটার পাশে লিখবো হচ্ছে MSD আর নিচেরটার পাশে লিখবো হচ্ছে LSD। তার মানে এই ক্ষেত্রে সিরিয়াল হবে উপর থেকে কোন দিকে? নিচের দিকে। তার মানে হচ্ছে 0.65। এই দশমিক সংখ্যাটির বা ভগ্নাংশের অংশটির হেক্সাডেসিমাল হবে এই যে 10। হেক্সাডেসিমালে 10 লেখা হয় কি দ্বারা? এ দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এ, তারপর লিখবো হচ্ছে 6 6 6। এর আগে রেডিক্স পয়েন্ট দিয়ে নিতে হবে, তারপর হচ্ছে আমরা বেজ দিব কত? 16। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি এই 90.65 এই দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা লিখে তাহলে পূর্ণ অংশ হচ্ছে 5A.A66। তাহলে এই হয়ে গেল আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা। এভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি। অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর আমরা যেটা জানি, অক্টাল সংখ্যায় 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয় এবং এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। এখন আমরা যাচ্ছি এই অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে। আমরা বাইনারি সংখ্যা লেখার একটা শর্টকাট নিয়ম জানি। কোন নিয়মটা জানি? যে 1 2 4 8। কারণ আমরা জানি বাইনারি সংখ্যার ক্ষেত্রে ডানের অঙ্কের চেয়ে বামের অঙ্কের মান হয় কত করে বেশি? দ্বিগুণ করে বেশি। এখন দেখো এইখানে আমরা যদি 0 লিখতে চাই তাহলে কোনোটাই লাগবে না, সবগুলোই কি হবে? 0 হবে। আবার আমরা যদি এখানে 2 লিখতে চাই তাহলে কোনটা লাগবে? 2 লেখার জন্য শুধুমাত্র 2 এর জন্য লাগবে 2 লাগবে, আর বাকিগুলো কি হবে? 0। তাহলে এই যে 2 আমরা লিখলাম, এটা কয় ডিজিট হলো? বাইনারি 2 ডিজিট। আবার দেখো আমরা যদি 3 কে লিখি তাহলে 3 হওয়ার জন্য কত কত লাগবে? 2 আর 1 যোগ করলে হবে 3। এই জন্য আমরা জানি যেটা যেটা লাগে তার নিচে কত দিতে হয়? 1। তাহলে এটা হয়ে গেল 3 এর বাইনারি। তাহলে এইভাবে দেখো তুমি যদি 4 লিখতে চাও তাহলে 4 লেখার জন্য কোনটা কোনটা লাগবে? শুধু 4 লাগবে, আর বাকি দুইটা কি হবে? 0। তাহলে এটা হবে 4। তুমি যদি 5 লিখতে চাও তাহলে 5 হওয়ার জন্য 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে 4 লাগবে আর 1 লাগবে, মাঝখানেটা 0। তাহলে এটা হলো 5। তারপর 6 এর জন্য 4 আর 2 লাগবে, আর বাকিটা 0 6। 7 এর জন্য কত লাগবে? 4 2 6 আর 1 7। তাহলে দেখো এই যে অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা দেখতে পাই অক্টালের সর্বোচ্চ অঙ্ককে বাইনারিতে লিখতে কয় বিটের প্রয়োজন? 3 বিটের প্রয়োজন। আর এই জন্যই আমরা যখন অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমরা অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে বাইনারি 3 বিটে রূপান্তর করব। কারণ অক্টালের সর্বোচ্চ অঙ্ককে বাইনারিতে রূপান্তর করতে কয় বিট প্রয়োজন? 3 বিট প্রয়োজন। যেমন যদি আমরা একটি সংখ্যা লিখি, ধরো এটা হচ্ছে একটি অক্টাল সংখ্যা। এখন আমরা চাচ্ছি এই অক্টাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কাজ করবো? অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে বাইনারি 3 বিটে রূপান্তর করবো। যেমন দেখো 2, এই 2 কে আমরা 3 বিটে লিখবো। তাহলে দেখো 2 লেখার জন্য তো লাগে 1 আর 0 কয় বিট? 2 বিট। কিন্তু অক্টাল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক যেহেতু লিখতে 3 বিট লাগে, এই জন্য প্রত্যেকটা অঙ্ককে আমরা 3 বিটে রূপান্তর করবো। এখন যদি আমরা ডান পাশে 0 দিয়ে দিই তাহলে তো আর 2 থাকবে না, এটা 4 হয়ে যাবে। তাহলে আমরা 0টা দিব কোন পাশে? বাম পাশে। তাহলে দেখো আমরা 2 কে কয় বিটে লিখলাম? 3 বিটে। এবার আমরা এই 3 কেও 3 বিটে লিখবো। 3 হওয়ার জন্য দেখো কত কত লাগে? 1 আর 1। তাহলে এই যে 3 হওয়ার জন্য 1 আর 1 লাগে। তাহলে এই যে 3 এর জন্য লাগে কয় বিট? 2 বিট। কিন্তু 3 কে কয় বিটে রূপান্তর করতে হবে? 3 বিট। অর্থাৎ অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে আমরা 3 বিটে রূপান্তর করবো। তাহলে এই ক্ষেত্রে দেখো তো 3 হয়ে গেছে। তাহলে এই পাশে 0 দিলে মান পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা 0 দিব কোন পাশে? বাম পাশে। এবার আমরা 5 কেও লিখবো হচ্ছে 3 বিটে। তাহলে 5 লেখার জন্য দেখো 1 0 1 লাগে। তাহলে আমরা এটা লিখবো 1 0 1। তাহলে 5 কয় বিটে লিখতে হয়? 3 বিটেই লিখতে হয়। এই যে প্রত্যেকটা অঙ্ককে যে আমরা 3 বিটে লিখলাম, এখন আমরা যে কাজ করব, এই যে অঙ্কগুলো আছে এদেরকে আমরা শুধু পাশাপাশি লিখে দিব। এবং দেখো এই যে 1 0 1, তারপর হচ্ছে 0 1 1, তারপর হচ্ছে 0 1 0। আর এই হয়ে গেল অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি।
তাহলে এখানে আমরা একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। এবার আমরা আরো একটি সংখ্যা দেখি। এখন আমরা চাচ্ছি এই অক্টাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে। তাহলে আমাদের করণীয় কি, আমরা অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে বাইনারি কয় বিটে রূপান্তর করব? 3 বিটে রূপান্তর করব। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যে কোনো এক পাশ থেকে যদি শুরু করি, এই যে 5কে আমরা লিখবো হচ্ছে বাইনারি 3 বিটে। তাহলে দেখো এই যে 5 লেখার জন্য আমরা অলরেডি এখানে লিখে রাখছি 5 মানে হচ্ছে 101। তাহলে এটা কয় বিটে আছে? 3 বিটে আছে। এরপর লিখবো হচ্ছে আমরা 3 এর জন্য। এভাবে আমরা দাগ টেনে লিখবো যে কোন বিটগুলো কোন অঙ্কের জন্য আমরা লিখতেছি, যাতে স্পষ্ট হয়। তাহলে 3 দেখাও 1 1। এখন এখানে কয় বিট? 2 বিট। এটাকে কয় বিটে রূপান্তর করতে হবে? 3 বিটে রূপান্তর করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই যে এখানে ছিল যে 3 এর আগে রেডিক্স পয়েন্ট আছে, এটা 3 এর জন্য এই 3টা বিট, এর আগে আমরা রেডিক্স পয়েন্ট এখানে বসিয়ে রাখবো। তাহলে আমাদের সংখ্যা লিখতে সুবিধা হবে। এরপর হচ্ছে 1 এর জন্য লিখবো। 1 এর জন্য তো শুধু একই লেখা, আমরা জানি বাইনারিতে 1 লেখা হয় 1 দ্বারা। তাহলে এটা 1 বিট। তাহলে এটাকে কয় বিটে রূপান্তর করতে হবে? 3 বিট। সামনে কয়টা শূন্য দিতে হবে? 2টা শূন্য দিতে হবে। এরপর এই যে শূন্য আছে, এই শূন্যকেও লিখতে হবে 3 বিটে। তাহলে শূন্যর জন্য তো শুধু শূন্যই লাগে, এই জন্য আমরা 3টাই শূন্য দিব। তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে এই 6 এর জন্য। তাহলে আমরা যদি 6 এর জন্য লিখে দেখো, এই যে 6 110। তাহলে এখানে আমরা লিখবো 110। তাহলে এই যে অঙ্কগুলো লেখা হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক জন্য আমরা বাইনারি কয় বিট করে লিখছি? 3 বিট। এখন আমরা শুধু পাশাপাশি লিখে দেব। এই যে অক্টাল সংখ্যাটি, এর বাইনারি হবে 1 1, তারপরে 1 2 3 4 5 6, 6টা 0, তারপর হচ্ছে 1, তারপর এই রেডিক্স পয়েন্ট, তারপর হচ্ছে 0 1 1, তারপর হচ্ছে 101। তাহলে এই হয়ে গেল আমার অক্টাল থেকে বাইনারি সংখ্যা। তাহলে এইভাবে আমরা দেখো যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারবো। তাহলে আমাদের কাজটা কি হবে, যে আমরা যখন অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, তখন অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে বাইনারি কয় বিটে রূপান্তর করে ফেলবো? 3 বিটে রূপান্তর করে ফেলবো। তাহলেই হয়ে যাবে আমাদের অক্টাল থেকে বাইনারি সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। ধরো এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এখন আমরা চাচ্ছি এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তার আগে দেখো এখানে আমরা যে কাজটা করছি, এই কাজটা আমি আবারও এখানে করছি, যে একটা অক্টাল সংখ্যা লিখতেছি 5 7। তাহলে দেখো আমরা যখন এই যে অক্টাল সংখ্যাটা লিখলাম, এই অক্টাল সংখ্যাটিকে যদি আমি বাইনারি সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমি কি কাজ করব? অক্টালের প্রত্যেকটা অঙ্ককে বাইনারি কয় বিটে রূপান্তর করব? 3 বিটে। যে 3 বিটে রূপান্তরের নিয়ম কি ছিল? 1 2 4। তাহলে দেখো 7 হওয়ার জন্য কোনটা কোনটা লাগবে? সবগুলোই লাগবে। তাহলে এটা হচ্ছে 7 এর বাইনারি সংখ্যা। কয়টা 1? 3টা 1। তাহলে এই যে 7 এর জন্য 3টা 1। এরপর হচ্ছে 5 এর জন্য কোনটা কোনটা লাগে? 4 আর 1। তাহলে 4 আর 1, বাকিটা কি? 0। এটা হচ্ছে 5। তাহলে এখন দেখো এই 5 এর জন্য হচ্ছে 101। এরপর আমরা কি কাজ করলাম, যে 101 111। তাহলে এটাই হয়ে যায় আমাদের এই অক্টাল সংখ্যাটির বাইনারি সংখ্যা। এখন আমরা এর উল্টা কাজটা করতে চাই। তাহলে আমরা দেখো এই 3টা বিটকে আমরা প্রথমে আলাদা করে লিখবো, তারপরে 3টাকে আবার আমরা আলাদা করে লিখবো, তারপরে এই 3 বিটের মান 7, এই 3 বিটের মান 5। তাহলে আমাদের বাইনারি থেকে কি হয়ে যাবে? অক্টাল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ কি? 3 বিট করে আলাদা করে লেখা। তবে কথা হচ্ছে এই যে 3 বিটটা আমরা আলাদা করে লিখবো, এই 3 বিট আমরা শুরু করবো কোন পাশ থেকে? ডান পাশ থেকে নাকি বাম পাশ থেকে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই সিরিয়ালটা শুরু করতে হবে ডান পাশ থেকে। অর্থাৎ প্রথমে আমরা ডান পাশের এই 3টা বিটকে আলাদা করে লিখি। তাহলে এই 3টা বিটকে যদি আলাদা করে লিখি, তাহলে আমাদের হবে 111। এরপর হচ্ছে পরের 3টাকে আলাদা করে লিখবো 101। এখন এই সমান চিহ্ন এখানে দিতে হবে না। এখন দেখো এই যে 111 আমরা বাইনারি সংখ্যার মান নির্ণয় করেছি নিশ্চয়, ওই যে 1 2 4 4 2 6 আর 1 7, 1 2 4 4 আর 1 5। আমরা সংক্ষিপ্ত নিয়মটা করেছিলাম যেভাবে আমরা বাইনারি সংখ্যার মান নির্ণয় করতে পারি। এখন আমরা শুধু কি করব? পাশাপাশি লিখে দেবো। তাহলে হচ্ছে 5 7। আর এটাই হয়ে গেল আমাদের এই বাইনারি সংখ্যাটির অক্টাল সংখ্যা। তাহলে এইভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি। তাহলে দেখো যদি এমন হয়, এখানে দেখো একটি বাইনারি সংখ্যা আছে, এখন আমরা এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি যে এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে সিরিয়ালটা আমরা নিব ডান দিক থেকে কোন দিকে? বাম দিকে। অর্থাৎ 3 বিট করে যখন আলাদা করে লিখবো, তাহলে প্রথমে আমরা এই 3টা বিটকে আলাদা করে লিখবো। তাহলে কত হবে? 0 1 1। এই 3টা আলাদা লেখার পর পরে বাকি রইল কয়টা? 2টা। কিন্তু আমাদের লিখতে হবে কয় বিট করে? 3 বিট করে। এই জন্য আমরা জানি সংখ্যার বাম পাশে 0 দিলেও তার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয়। কিন্তু তুমি যদি ডান পাশ থেকে শুরু করে, ধরো প্রথমে এই 3টা নিয়ে, তারপর বাম পাশ থেকে শুরু করে প্রথম 3টা নেওয়ার পরে যদি তুমি পরবর্তী 2টা লিখতা, তাহলে একটা শূন্য আগে দাও আর পরে দাও, তাহলে দেখা যেত সংখ্যার মানের কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কাজ করব? আমরা প্রথমে এই 3টাকে লিখবো, তারপরে হচ্ছে পরের 2টা লিখবো। লেখার পরে যদি বিট 3টা না হয়, তাহলে বাম পাশে 0 দিয়ে আমরা 3 বিটে রূপান্তর করে ফেলবো। এবার আমরা এদের মান হিসাব করবো। 1 2 4, এখানে 4 নাই, 2 আর 1 আছে, 2 আর 1 কত হয়? 3। এখানেও 2 আর 1 কত? 3। তাহলে এই যে বাইনারি সংখ্যাটি ছিল, তাহলে এর অক্টাল সংখ্যা হবে
3 3। তাহলে এইভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। এখন দেখো এখানে আমরা যে কাজগুলো করলাম সবই করলাম হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার জন্য। কোন সংখ্যার জন্য? পূর্ণ সংখ্যার জন্য। এখন আমরা ধরো চাচ্ছি হচ্ছে যে ভগ্নাংশযুক্ত সংখ্যা যদি থাকে, কেমন সংখ্যা যদি থাকে? ভগ্নাংশযুক্ত সংখ্যা যদি থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কাজটি কিভাবে করব? তাহলে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এবং মাঝখানে দেখো রেডিক্স পয়েন্ট আছে, অর্থাৎ এক পাশে আছে পূর্ণাংশ আর এক পাশে আছে ভগ্নাংশ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বাইনারি সংখ্যাটিকে কিভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব? এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করব, এই পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে আলাদা করে লিখবো। কোন দিক থেকে কোন দিকে? ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ এই 3টা বিট প্রথমে আমরা লিখবো। তাহলে এই 3টা বিটকে আমরা যদি প্রথমে লিখি তাহলে হবে 0 1 1। তাহলে এখন দেখো আমাদের বাকি রইলো কয়টা বিট? এই যে একটা বিট বাকি আছে, এখন ওই বিটটাকে আমরা এখানে লিখবো। এই যে যেটা বাকি আছে এটা লিখলাম। এখন আমাদের তো 3 বিট করে লিখতে হবে, এখানে কয় বিট হয়েছে? 1 বিট। তাহলে পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা সংখ্যার বাম পাশে 0 দিলেও সংখ্যার মানের কি হয় না? পরিবর্তন হয়। এখন দেখা যে রেডিক্স পয়েন্টের পরে যদি আমরা দেখি এখানেও আছে 3 বিটের বেশি, তাহলে এই ক্ষেত্রে আমাদের 3 বিট করে আলাদা করে লিখতে হবে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এই ক্ষেত্রে দেখো আমরা যদি প্রথম ডান দিক থেকে নেওয়া শুরু করি তাহলে 1 থাকবে, এখন এই 1-এর আগে 0 দেও পরে 0 দেও, তাহলে দেখবো মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 3 বিট করে আলাদা করেই লিখবো, তবে সিরিয়ালটা শুরু হবে বাম দিক থেকে ডান দিকে। অর্থাৎ প্রথমে আমরা প্রথম 3টা বিটকে লিখবো। তার প্রথম 3টা বিটকে লিখলে হচ্ছে কত? 101। এখন আমাদের বাকি রইলো কত? 1। এখন এই যে 1টা বাকি ছিল এটা আমরা লিখলাম, এখন এটাকেও কয় বিটে লিখতে হবে? 3 বিটে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে 3 বিট যখন আমরা লিখবো, যদি আমরা সামনে 0 দেই তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে মনে হবে যে এই 101 এর পরে আরো কয়টা জিরো আছে? 2টা জিরো আছে, কিন্তু এখানে তো 2টা জিরো নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা জিরোটা দিব হচ্ছে ডান পাশে, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা জানি ডান পাশে তুমি যতই জিরো দাও তাহলে সংখ্যার মানের কি হয় না? পরিবর্তন হয়। এই জন্য ভগ্নাংশের ক্ষেত্রে সিরিয়ালটা হবে বাম দিক থেকে কোন দিকে? ডান দিকে। এখন এই যে প্রত্যেকটাকে আমরা 3 বিট করে আলাদা করে লিখছি, এখন প্রত্যেকটা 3 বিটের মান আমরা নিচে লিখে দেবো। কোন পদ্ধতিতে? অক্টালে। যেমন দেখো এটা হচ্ছে 1 2 4, তাহলে আর বাকি শুধু 4 আছে, বাকি 2টা নাই, তাহলে এর মান হচ্ছে 4। 1 2 4 4 আর 1 কত? 5। এটা হচ্ছে 1 2 4 4 নাই, 2 আর 1 আছে 3, তাহলে এটা হচ্ছে শুধু 1 আছে। এখন এই বিষয়গুলো যদি না জেনে থাকো তাহলে যে আমরা আগে দেখেছি যে কিভাবে বাইনারি সংখ্যার মান আমরা খুব সহজে হিসাব করে ফেলতে পারি, ওই ক্লাসটা দেখে নিন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দেখো এখন আমরা যদি পাশাপাশি লিখি তাহলে 1 3 রেডিক্স পয়েন্ট 5 4, তাহলে এই হয়ে গেল আমাদের বাইনারি থেকে অক্টাল সংখ্যা। অর্থাৎ আমরা এইভাবে যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এখন আমরা দেখব যে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর, অর্থাৎ কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এক্ষেত্রে দেখা যায় আগের যে নিয়মটি আমরা দেখলাম, হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 1 এবং আমরা অলরেডি জানি এর মান হচ্ছে 15। এখন দেখো যে হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক 1 কে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে 1 হচ্ছে 15। বাইনারি লেখার জন্য আমরা জানি শর্টকাট নিয়ম, আবারও লিখছি 1 2 4 8। তাহলে দেখো 15 হওয়ার জন্য কোনটা কোনটা লাগবে? 15 হইতে গেলে 8 4 12 আর 2 14 আর 1 15, সবগুলোই লাগবে। তাহলে সবগুলোই নিচে কি দিতে হবে? 1 দিতে হবে। তাহলে দেখো এই যে হেক্সাডেসিমালের 15, এই 15কে যদি আমরা হেক্সাডেসিমালে f মানে হচ্ছে দশমিকে যেটা 15, এবং এই 15কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা হয় 4টা 1 দ্বারা। তার মানে হচ্ছে হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ককে আমরা যখন বাইনারিতে রূপান্তর করি তখন এটা 4 বিট হয়ে যায়। কয় বিট হয়ে যায়? 4 বিট। আমরা অক্টালের ক্ষেত্রে দেখছিলাম অক্টালের সর্বোচ্চ অঙ্ক 7কে যখন আমরা বাইনারিতে রূপান্তর করছি তখন সেটা 3 বিট হয়ে গেছিল। এই জন্য আমরা কি কাজ করেছিলাম, যে অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে আমরা বাইনারি 3 বিটে রূপান্তর করেছিলাম। এখন আমরা যে কাজটা করব, হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক 1 যেহেতু বাইনারিতে রূপান্তর করলে 4 বিটে রূপান্তর হয়ে যায়, তাহলে হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক 1 কে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা কয় বিটে রূপান্তর হয়ে যায়? 4 বিটে। এই জন্যই আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে আমরা বাইনারি 4 বিটে রূপান্তর করে ফেলবো। আমরা যখনই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, হেক্সাডেসিমালের প্রত্যেকটা অঙ্ককে বাইনারি কয় বিটে রূপান্তর করব? 4 বিট। যেমন দেখো আমরা যদি একটি হেক্সাডেসিমাল সংখ্যা লিখি, এখন আমরা চাচ্ছি এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে। আমরা যখন এই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, হেক্সাডেসিমালের প্রত্যেকটা অঙ্ককে বাইনারি কয় বিটে রূপান্তর করে নেব? 4 বিটে রূপান্তর করে নেব। তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে কে আমরা 4 বিটে লিখব। তাহলে কে 4 বিটে লেখার জন্য আমাদের কি কাজ করতে হবে? ওই যে নিয়ম 1 2 4 8। তাহলে দেখো মানে হচ্ছে কত? 14। মানে হচ্ছে 14। তাহলে দেখো এই যে 14 লেখার জন্য এখান থেকে দেখো কোনটা কোনটা যোগ করলে 14 হবে, ওটার নিচে আমরা 1 দিব। তাহলে
8 লাগবে, 8 4 12 আর 2 14, আর বাকিটা নিচে দিব কি 0। তাহলে কয় বিট হয়েছে? 4 বিট। তাহলে আমরা লিখবো হচ্ছে 1 1 1 0। এরপর হচ্ছে ডি। আচ্ছা, আমরা এখানে কাজ করে লিখেই ফেলি। এ মানে হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই 14 আর এফ কত? 15। তাহলে এখন দেখো এই যে ডি মানে কত? 13। তাহলে দেখো এখানে কোনটা কোনটা যোগ করলে 13 হবে? তাহলে 8 4 12 আর 1 13। তাহলে 8 লাগবে, 4 লাগবে আর 1 লাগবে। তাহলে যেটা যেটা লাগবে তার নিচে আমরা কি দিব? 1 দিব। আর 2 লাগবে না, তার নিচে 0 দিব। তাহলে এটা হচ্ছে কত? 13। তাহলে যে ডি মানে 13, তাহলে 13 পরিবর্তে আমরা কত লিখবো? 1 1 0 1। এটাও কয় বিটে আছে? 4 বিটে। এখন ডি এর আগে রেডিক্স পয়েন্ট আছে, তাহলে এখানে আমরা রেডিক্স পয়েন্টটা বসাই নিব। তারপর হচ্ছে 2। এখন দেখো 2 এর জন্য তো শুধু 2 লাগবে। তাহলে আমাদের 2 কে কয় বিটে লিখতে হবে? 4 বিটে। তাহলে এখন দেখো আমাদের একটা বিট হয়েছে। তাহলে এই একের ওইখানে তো 0, আর বাকি দুইটাও আমরা কি দিয়ে দিব? 0 দিয়ে দিব। তাহলে হচ্ছে 2 এর জন্য হবে 0 0 1 0। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে এ কত? 10। তাহলে 10 হওয়ার জন্য দেখো তো কোনটা কোনটা লাগে? 8 লাগবে আর 2 লাগবে, আর বাকি দুইটা দিব কি? 0। তাহলে হচ্ছে এই 10 এর বাইনারি। তাহলে 10 এর জন্য আমরা এই যে এ কে লিখবো হচ্ছে 10 10। তাহলে এখন আমরা এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটি লিখেছিলাম, এটা হয়ে গেল তার কি সংখ্যা? বাইনারি সংখ্যা। তাহলে বাইনারি লেখার সময় আমরা যে কাজ করব, 10 10 0 0 1 0.11011110। তাহলে এই হয়ে যাবে হেক্সাডেসিমাল সংখ্যাটির বাইনারি সংখ্যা। এভাবে আমরা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি। তাহলে আমাদের কাজ হবে কি? হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে বাইনারি কয় বিটে নেওয়া? 4 বিটে নেওয়া। তাহলে হেক্সাডেসিমাল থেকে কি হয়ে যাবে? বাইনারি হয়ে যাবে। এখন যদি আমাদের উল্টা কাজ করতে বলা হয় আগেরটার মতো, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমালে করতে বলা হয়, তাহলে আমরা কি কাজ করবো? এই বাইনারি সংখ্যাটাকে কয় বিট করে লিখবো? 4 বিট করে আলাদা করে লিখবো, তারপর ওই 4 বিটের মান লিখে দেবো। তাহলে সেটা হয়ে যাবে কি? বাইনারি থেকে হেক্সাডেসিমাল। চলো আমরা একটা এই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে করতে বলা হয়, তাহলে আমরা কি কাজ করবো? এই বাইনারি সংখ্যাটাকে কয় বিট করে লিখবো? 4 বিট করে আলাদা করে লিখবো, তারপর ওই 4 বিটের মান লিখে দেবো। তাহলে সেটা হয়ে যাবে কি? বাইনারি থেকে হেক্সাডেসিমাল। চলো আমরা একটা করে ফেলি, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এই বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে। তাহলে যে আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, এই বাইনারি সংখ্যার প্রত্যেক অঙ্কগুলোকে আমরা 4 বিট করে আলাদা করে লিখবো। কয় বিট করে? 4 বিট করে। আমরা আগের বার যেটা দেখছিলাম, অক্টাল সংখ্যার ক্ষেত্রে 3 বিট করে আলাদা করে লিখেছি, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সিরিয়ালটা ছিল ডান দিক থেকে বাম দিকে। এই ক্ষেত্রেও ডান দিক থেকে কোন দিকে? বাম দিকে। তাহলে আমরা প্রথমে কাকে লিখবো? 1011। এখন এরপরে বাকি রইলো কয়টা বিট? 2টা। এটাকেও কয় বিটে লিখতে হবে? 4 বিটে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কোন পাশে 0 দিতে পারি? ডান পাশে, সরি বাম পাশে। এরপর হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের বেলায় আমরা 4 বিট করেই লিখবো, তবে এই ক্ষেত্রে সিরিয়ালটা হবে বাম থেকে ডানের দিকে। তাহলে প্রথমে আমরা 4টা লিখবো 1101। এখন বাকি রইলো 1, এটাকেও কয় বিটে লিখতে হবে? 4 বিটে। তবে এই ক্ষেত্রে আগে 0 দেওয়া যাবে না, 0 দিতে হবে পরে। কয়টা 0 দিতে হবে? 3টা 0। তাহলে কয় বিট হয়ে গেল? 4 বিট। এখন আমরা এদের মানগুলো হিসাব করে লিখে ফেলবো। তাহলে যে 1 2, এখানে শুধু 2 আছে, তাহলে এর মান 2। 1 2 4 8, 1 2 4 8 8 8 2 10 আর 1 11। এখন এটা দেখো আমরা হেক্সাডেসিমালে লিখবো। হেক্সাডেসিমালে 11 লেখা হয় কি দ্বারা? বি দ্বারা। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বি। এরপরে আগের মতোই দেখো 1 2 4 8 8 2 10 আর 1 11। তাহলে এটাও হবে বি। এটা হচ্ছে 1 2 4 8। তাহলে 8 তো 8 দ্বারাই লেখা হয়। তাহলে এখন দেখো আমরা পাশাপাশি লিখে দেবো 2b পয়েন্ট বি 8। তাহলে এই হয়ে গেল আমাদের বাইনারি সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এইভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারবো। তাহলে আমাদের করণীয়টা কি হবে? আমি আবারও বলছি, বাইনারি সংখ্যার ক্ষেত্রে পূর্ণ অংশকে আমরা 4 বিট করে আলাদা করে লিখবো, তবে পূর্ণ অংশের ক্ষেত্রে সিরিয়ালটা হবে ডান দিক থেকে বাম দিকে। আর যদি 4 বিট মিল না হয়, তাহলে আমরা 0 দিব কোন পাশে? বাম পাশে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 4 বিট করে আলাদা করে লিখবো, এবং এই ক্ষেত্রে সিরিয়ালটা হবে বাম দিক থেকে কোন দিকে? ডান দিকে। আর 4 বিট করে নেওয়ার ক্ষেত্রে যদি 4 বিট না হয়, তাহলে 4 বিট মিল করার জন্য আমরা 0 দেবো সংখ্যার কোন পাশে? ডান পাশে। তারপরে যে লেখার পরে প্রতি 4 বিটের যে মান হয়, মানগুলো নিচে লেখার পরে তারপর আমরা পাশাপাশি সাজিয়ে লিখে দেবো। তাহলে আমাদের বাইনারি সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তাহলে এখন আমাদের আর 2টি রূপান্তর বাকি আছে, আর এই 2টি রূপান্তর পড়লেই সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ হয়ে যাবে। অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে টোটাল 12টি রূপান্তর আছে। এর আগে আমরা 10টা রূপান্তর করে ফেলেছি। এখন আমরা বাকি 2টা পড়বো, আর এই 2টা পড়লে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ। এবং দেখো কথা হচ্ছে, এই যে বাকি 2টা রূপান্তর, এই 2টা রূপান্তর অলরেডি আমরা করে ফেলেছি। কিভাবে দেখো? তবে এই ক্ষেত্রে সরাসরি করি নাই, একটু ঘোরায় পেঁচিয়ে করেছি। এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এখন দেখো, এই অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় সরাসরি রূপান্তর করা যায় না। আমি আবারও বলছি, অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় সরাসরি রূপান্তর করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের করণীয়টা কি হবে? তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের করণীয় 2-3টা উপায় আছে। এর মধ্যে একটা উপায় হচ্ছে আমরা এই অক্টাল সংখ্যাটাকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করব।
তারপর হচ্ছে যে অক্টাল থেকে বাইনারি হলো, এটা তো অক্টালের বাইনারি, তারপর সেই বাইনারি সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা অক্টাল থেকে কি করব, বাইনারি, তারপর সেই বাইনারিকে কি করব, হেক্সাডেসিমাল। তাহলে যে বাইনারিকে যে হেক্সাডেসিমাল করলাম সেটা তো অক্টালেরই হেক্সাডেসিমাল হয়ে গেল। আবার দেখো হেক্সাডেসিমাল থেকে যখন আমরা অক্টাল করব, এই হেক্সাডেসিমালকেও সরাসরি অক্টাল করা যায় না। তাহলে এই হেক্সাডেসিমালকে আমরা প্রথমে করবো হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে সেই বাইনারিটিকে করে ফেলবো কি, অক্টাল। এবং দেখো এই নিয়মগুলো অলরেডি আমাদের জানা আছে, আমরা একটু আগেই পড়লাম অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, এবং আমরা এটাও পড়েছি বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। আবার দেখো আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর শিখেছি, আবার বাইনারিকে অক্টালে রূপান্তর শিখেছি। তাহলে অলরেডি কাজগুলো আমাদের কি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা একটা করে উদাহরণ দেখি বিষয়টাকে স্পষ্ট করার জন্য। ধরো এটা হচ্ছে একটি অক্টাল সংখ্যা, আমরা চাচ্ছি এই অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে। তাহলে এখন এই যে অক্টাল সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে দেখো আমাদের কি কাজ করতে হবে। এই অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সাডেসিমাল করা যাবে না, তাহলে আমরা অক্টালকে প্রথমে কি করব, বাইনারি করব। আচ্ছা, আমরা এক কাজ করি, রেডিক্স পয়েন্ট সহ নিই। তাহলে এই হেক্সাডেসিমাল অক্টাল সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল করতে চাই। তাহলে এখন হচ্ছে দেখো আমরা প্রথমে বাইনারি করবো, আর বাইনারি করার জন্য আমরা বলছিলাম প্রত্যেকটাকে কয় বিট করে লিখতে হবে, 3 বিট। এই দেখো 3 বিট লেখার জন্য তুমি 6 লিখবা, 4 আর কত লাগবে, 2 লাগবে, আর বাকিটা কি দিবা, 0। তাহলে হবে 110, রেডিক্স পয়েন্ট আছে দিয়ে দিব। তারপর হচ্ছে 5, 5 এর জন্য 4 আর কত লাগবে, 1 লাগবে, কত দিব, মাঝখানে 0, তাহলে হবে 101। তারপর হচ্ছে 3, 3 এর জন্য কত লাগবে, 2 আর 1 লাগবে, তাহলে 3 এর জন্য হচ্ছে 2 1, তার মানে 1 1 কয় বিট, 2 বিট, তাহলে সামনে একটা 0 দিয়ে দেবো, কয় বিট হয়ে গেল, 3। তাহলে আমরা যদি পাশাপাশি সাজিয়ে লিখি, তাহলে সংখ্যার সামনে 0 লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে লিখবো 11101.110। তাহলে এই হয়ে গেল আমাদের এই অক্টাল সংখ্যাটা বাইনারি সংখ্যা। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই বাইনারিটাকে কি করে ফেলবো, হেক্সাডেসিমাল করে ফেলবো। তাহলে এখন দেখো একটু আগে আমরা পড়ছি বাইনারিকে কিভাবে হেক্সাডেসিমাল করতে হয়। বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল করার সময় পূর্ণ অংশকে 4 বিট এবং ভগ্নাংশকে 4 বিট করে আলাদা করে লিখতে হয়। পূর্ণ অংশের ক্ষেত্রে সিরিয়ালটা হয় ডান দিক থেকে বাম দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে সিরিয়াল হয় বাম দিক থেকে ডান দিকে। তাহলে আমরা প্রথমে পূর্ণ অংশকে আলাদা করে যদি লিখি, তাহলে দেখো 4 বিট করে আলাদা করে লিখবো। এই যে 4টা বিট 1101 আমরা লিখলাম। তাহলে এখন আমাদের বাকি আছে 1, এটাকে কয় বিটে লিখতে হবে, 4 বিট, সামনে কয়টা শূন্য দিব, 3টা শূন্য। এরপর ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এই পরে হচ্ছে কয় বিটে লিখতে হবে, 4 বিটে, কিন্তু এখানে তো 3 বিট আছে, তাহলে এটাকে আমাদের 4 বিটে রূপান্তর করার জন্য, তাহলে আমরা জানি একটু আগেই পড়ছি, তাহলে যদি বিটে রূপান্তর করতে হয়, যদি বিটের প্রয়োজন পড়ে, তাহলে এই ক্ষেত্রে আমরা শূন্য দিব কোন পাশে, ডান পাশে। তাহলে এখন আমরা এদের মানগুলো হিসাব করে লিখবো, 1 2 4 8, 8 এটা 2, সরি এটা 4, 8 4 কত, 12। হেক্সাডেসিমালে 12 লেখা হয় কি দ্বারা, সি দ্বারা। একটু আগেই দেখো আমরা পড়ছি হেক্সাডেসিমালে 12 লেখা হয় কি দ্বারা, সি দ্বারা। 1 2 4 8, তাহলে দেখো 8 4 12 আর 1 13, 13 লেখা হয় কি দ্বারা, ডি দ্বারা। তারপর হচ্ছে 1 2 4 8, তাহলে 2 4 8 সবই শূন্য, শুধু রয়েছে কি 1, তাহলে হচ্ছে 1 ডি পয়েন্ট সি। তাহলে এই হয়ে গেল আমাদের এই অক্টাল সংখ্যাটার হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি। তাহলে আমাদের কাজ কি, অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারি করা, তারপর বাইনারি থেকে সেটাকে কি করা, হেক্সাডেসিমাল করা। সেম নিয়ম যখন আমরা হেক্সাডেসিমাল থেকে কি করব, অক্টাল করব। ধরো এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় করতে হবে, তাহলে হেক্সাডেসিমালকে তো সরাসরি অক্টাল করা যাবে না। তাহলে এখন আমরা কি কাজ করবো, এই হেক্সাডেসিমালটাকে প্রথমে বাইনারি করবো। তাহলে হেক্সাডেসিমালকে বাইনারি করার জন্য প্রত্যেকটাকে কয় বিট করে লিখতে হয়, 4 বিট। এই যে 4 বিট লেখার নিয়ম কি, 1 2 4 8। তাহলে দেখো বি বি মানে তো কত, 11, তাহলে 11 হওয়ার জন্য 8 লাগবে, আর 2 লাগবে, 8 আর 2 10 আর 1 11, 4 লাগবে না, 0। তাহলে 1011 রেডিক্স পয়েন্ট আছে দিব। তারপর এ এ মানে তো কত, 10, তাহলে 8 আর 2 8 2, বাকি দুইটা 0, তাহলে 1010। এখন 2 এর জন্য তো শুধু 2 লাগবে, আর কোনোটাই লাগবে না, তাহলে সবগুলো 0, তাহলে হচ্ছে 0010 0010। তাহলে এখানে রেডিক্স পয়েন্ট আছে, এখন আমরা শুধু পাশাপাশি লিখি, এবং আমরা এই যে সংখ্যার বাম পাশে 0 থাকলে এগুলো বাদ দিব, বাম পাশে 0-র কোনো ভ্যালু নেই, এটা হচ্ছে 101010.1011। তাহলে এই হয়ে গেল আমাদের এই হেক্সাডেসিমাল সংখ্যাটির বাইনারি সংখ্যা। তাহলে এখন আমরা কি কাজ করবো, এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করবো। তাহলে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের কি কাজ করতে হয়, বাইনারি সংখ্যাকে 3 বিট করে আলাদা করে লিখতে হয়। পূর্ণ অংশের ক্ষেত্রে সিরিয়ালটা হয় ডান দিক থেকে বাম দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে সিরিয়াল হয় বাম দিক থেকে ডান দিকে। তাহলে আমরা যদি প্রথমে পূর্ণ অংশকে আলাদা করে লিখি, তাহলে দেখো পূর্ণ অংশের ক্ষেত্রে এই যে 3 বিট আলাদা করে লিখবো, তাহলে 010 এই 3টা লিখলাম। তাহলে বাকি আছে কি 101, এই যে 3টা। এন্ড ভগ্নাংশের ক্ষেত্রে সিরিয়ালটা হয় বাম দিক থেকে কোন দিকে, ডান দিকে। তাহলে আমরা রেডিক্স পয়েন্ট দিয়ে, তাহলে 101, বাকি রইল কত, এই 1। এই 1 লেখা এখন কয় বিটে রূপান্তর করতে হবে, 3 বিট। তাহলে কোন পাশে 0 দেবো, ডান পাশে। এখন এদের মানগুলো আমরা লিখবো, যে 1 2 4, তাহলে 4 আছে শুধু, তাহলে এটা কত হবে, 4ই হবে। 1 2 4, 4 আর 1 কত, 5। তারপর হচ্ছে 1 2 শুধু দিয়ে আছে 2, 1 2 4, 4 আর 1 কত। তাহলে দেখো এই যে 2a
পয়েন্ট বি, এই হেক্সাডেসিমাল সংখ্যাটি অক্টাল সংখ্যা হবে 52.54 বেশ হচ্ছে। তাহলে এই হয়ে গেল এই হেক্সাডেসিমাল সংখ্যাটি অক্টাল সংখ্যা। তাহলে এভাবে আমরা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। আর এই পর্যন্ত পড়া হয়ে গেলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর পারবো, অর্থাৎ সকল সংখ্যা পদ্ধতির রূপান্তরের পড়া শেষ। টোটাল 12টা নিয়ম ছিল, আমরা 12টা নিয়মে আলোচনা করেছি। এখন তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, পরবর্তীতে লাইভ ক্লাসের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।